ভারতে শ্রম আইন নিয়ে কিন্তু একটা বিশাল পরিবর্তন এসছে, যা দেশের কোটি কোটি কর্মী জীবনকে সরাসরি প্রভাবিত করবে। অনেকগুলো পুরনো আইন বাতিল করে তার জায়গায় আনা হয়েছে 4টি নতুন লেবার কোড। তো চলুন আজকের এই বিশ্লেষণে আমরা গভীরে গিয়ে দেখি এই সংস্কারের আসল ব্যাপারগুলো কি, আর এর ফলে কর্মী এবং নিয়োগকর্তা উভয়ের জন্যই ঠিক কি বদলাতে চলেছে। এখন প্রশ্ন হল, হঠাৎ করে এত বড় একটা পরিবর্তনের দরকার পড়ল কেন? কেন ২৯টা আইনকে বদলে মাত্র 4টে কোড আনা হলো? আসলে এর পেছনের মূল কারণটা হল সরলীকরণ আর আধুনিকীকরণ। ভাবুন একবার, আগে প্রায় 29টা আলাদা আলাদা আইন ছিল, যা ব্যবসা এবং কর্মীদের জন্য বোঝা আর মেনে চলা দুটোই বেশ জটিল ছিল। তো নতুন কোডগুলোর প্রধান লক্ষ্যই হল এই জট ছাড়িয়ে একটা অনেক সহজ সরল ব্যবস্থা তৈরি করা। আর ঠিক এই জটিলতা কমাতেই সরকার প্রায় ৩ ডজন আইনকে এক জায়গায় এনে মাত্র 4টি কোডে পরিণত করেছে। আশা করা হচ্ছে যে এর ফলে নিয়মকানুন বোঝা এবং সেগুলোকে কাজে লাগানো দুটোই আগের থেকে অনেক সহজ হয়ে যাবে। এই যে 4টি কোড, এগুলোকে এমনভাবে ডিজাইন করা হয়েছে যাতে কয়েকটা মূল উদ্দেশ্য পূরণ হয়। যেমন সব ধরনের ব্যবসার জন্য নিয়মকানুন সহজ করা, কর্মীদের সামাজিক সুরক্ষা আরও মজবুত করা, আর সব মিলিয়ে কাজের পরিবেশটাকে আরও আধুনিক করে তোলা। আচ্ছা, এবার আসা যাক সবচেয়ে গুরুত্বপূর্ণ পরিবর্তনে। বেতনভোগী কর্মীদের জন্য এই সংস্কারের সবচেয়ে বড় দিকগুলোর একটা হল ওয়েজেস বা মজুরির নতুন সংজ্ঞা। আর এটা কিন্তু সরাসরি টেক হোম স্যালারি আর ভবিষ্যতের সঞ্চয় দুটোকেই দারুণভাবে প্রভাবিত করবে। ব্যাপারটা কি? দেখুন, এই নতুন সংজ্ঞাটা খুব পরিষ্কার করে বলে দিচ্ছে যে একটা বেতনের মূল অংশ ঠিক কি হবে। এর ফলে কি হচ্ছে, আগের আইনগুলোতে যে একটা ধোঁয়াশা ছিল যা নিয়ে প্রায় বিভ্রান্তি তৈরি হতো, সেটা এবার দূর হবে বলে মনে করা হচ্ছে। আর এখানেই আসছে আসল নিয়মটা, খুবই গুরুত্বপূর্ণ। এই যে মজুরির 3টে মূল উপাদান, মানে বেসিক, ডিএ আর রিটেনিং অ্যালাউন্স, এই সব মিলিয়ে মোট সিটিসির কমপক্ষে 50% হতেই হবে। এটা কিন্তু বাধ্যতামূলক। এর মানে কি দাঁড়ালো? এর মানে হলো কোম্পানিগুলো আর ইচ্ছে মতো বেসিক স্যালারি কমিয়ে দেখাতে পারবে না, শুধুমাত্র প্রভিডেন্ট ফান্ডের মতো আবশ্যিক খরচ কমানোর জন্য। এই ব্যাপারটা বন্ধ হতে চলেছে। এই স্লাইডটা দেখলে ব্যাপারটা আরও পরিষ্কার হবে। দেখুন, একটা উদাহরণ দেওয়া হয়েছে। মাসিক টেক হোম স্যালারি হয়তো কিছুটা কমে যাচ্ছে, কিন্তু তার বদলে অবসরকালীন সঞ্চয়, মানে ভবিষ্যতের টাকা, সেটা কিন্তু অনেকটা বেড়ে যাচ্ছে। বেতনের কাঠামোর বাইরেও এই নতুন সংস্কার কিন্তু কর্মীদের সুরক্ষার দিকটাও অনেক বাড়িয়ে দিয়েছে। চলুন এবার তাহলে দেখে নেওয়া যাক কোন কোন গোষ্ঠীর কর্মীরা এই নতুন সুরক্ষা ব্যবস্থার আওতায় আসছেন। এটা একটা বিশাল ব্যাপার। এই প্রথমবার ডেলিভারি রাইডার বা অ্যাপ বেসড ট্যাক্সি ড্রাইভারদের মতো লক্ষ লক্ষ গিগ এবং প্ল্যাটফর্ম কর্মীদের সামাজিক সুরক্ষার আওতায় আনা হয়েছে। নিঃসন্দেহে এটা একটা যুগান্তকারী পদক্ষেপ। আরেকটা বড় বদল এসছে ফিক্সড টার্ম কর্মীদের জন্য। এখন থেকে তারাও কিন্তু স্থায়ী কর্মীদের মতোই সমান বেতন আর অন্যান্য সুযোগ সুবিধা পাবেন। এমনকি গ্র্যাচুইটি পাওয়ার নিয়মটাও তাদের জন্য অনেক সহজ করে দেওয়া হয়েছে। তো ফিক্সড টার্ম কর্মীদের জন্য এই পরিবর্তনের পর স্বাভাবিকভাবেই একটা প্রশ্ন উঠছে, তাহলে কি স্থায়ী কর্মীদের জন্য নিয়মটা বদলে গেল? না, এর উত্তরটা হল না। স্থায়ী কর্মীদের জন্য নিয়মটা কিন্তু একই আছে। গ্র্যাচুইটি পাওয়ার জন্য তাদের ক্ষেত্রে সেই 5 বছর একটানা চাকরি করার নিয়মই এখনও থাকছে। এই নতুন কোডগুলো কিন্তু লিঙ্গ সমতার দিকেও একটা বড় পদক্ষেপ। যেমন এখন থেকে মহিলারা তাদের সম্মতি আর পর্যাপ্ত নিরাপত্তার সাথে রাতের শিফটেও কাজ করতে পারবেন। শুধু তাই নয়, সমান কাজের জন্য সমান বেতনের নিয়মকে আরও জোরদার করা হয়েছে, আর যে কোনো ধরনের লিঙ্গ বৈষম্যকে নিষিদ্ধ করা হয়েছে। তো এই সবকিছুর পর একজন সাধারণ কর্মচারীর পকেটে ঠিক কী প্রভাব পড়তে চলেছে, চলুন সেই লাভ ক্ষতির হিসাবটা একটু দেখে নেই। দেখুন, ব্যাপারটা আসলে একটা ট্রেড অফের মতো। একদিকে প্রভিডেন্ট ফান্ড বা পিএফের মতো জায়গায় বেশি টাকা জমা হওয়ার কারণে হয়তো মাসের শেষে হাতে পাওয়া বেতনটা একটু কমবে, কিন্তু অন্যদিকে ভবিষ্যতের জন্য, বিশেষ করে অবসরের পর, একটা অনেক বড় আর্থিক সুরক্ষা তৈরি হবে। তবে কর্মীদের জন্য একটা বিশাল সুবিধার খবর আছে। এখন থেকে চাকরি ছাড়ার পর ফাইনাল সেটেলমেন্টের টাকার জন্য আর লম্বা অপেক্ষা করতে হবে না। নতুন আইন অনুযায়ী শেষ কাজের দিনের মাত্র 2 দিনের মধ্যেই সমস্ত পাওনা মিটিয়ে দিতে হবে। এটা কিন্তু একটা বিরাট ব্যাপার। আচ্ছা, এতক্ষণ তো কর্মীদের কথা হলো। এবার চলুন দেখি নিয়োগকর্তা বা কোম্পানিগুলোর জন্য কি বদলাচ্ছে। তাদের জন্যও কিন্তু কিছু নতুন খরচ যেমন বেড়েছে, তেমনি কিছু নতুন ছাড়ও দেয়া হয়েছে। একদিকে দেখুন পিএফ,
গ্র্যাচুইটি এমনকি গেগ কর্মীদের জন্যও খরচ বাড়ছে। কিন্তু অন্যদিকে এখন একটাই রেজিস্ট্রেশন, একটাই লাইসেন্স আর একটাই রিটার্ন দাখিল করতে হবে। ফলে নিয়মকানুন মানার ব্যাপারটা অনেক সহজ হয়ে গেছে। সাথে কর্মী ব্যবস্থাপনার ক্ষেত্রেও কিছু নমনীয়তা আনা হয়েছে। বিশেষজ্ঞরা যেমন কেপিএমজি বলছেন যে এই বিশাল সংস্কারের আসল উদ্দেশ্য হল একটা অনেক বেশি স্বচ্ছ আর স্থিতিশীল আইনি পরিবেশ তৈরি করা, যেখানে নিয়মকানুন সবার কাছে পরিষ্কার থাকবে। আইনের কাঠামো তো তৈরি হয়ে গেল আর তা কার্যকরও হয়েছে, কিন্তু আসল প্রশ্নটা হলো, এই যে এত বড় একটা ঐতিহাসিক পরিবর্তন আনা হলো, এটা কি সত্যি ভারতের কোটি কোটি কর্মীর জন্য তার সব প্রতিশ্রুতি পূরণ করতে পারবে? সহজ আইন আর উন্নত সুরক্ষা, এই স্বপ্ন কি সত্যি হবে? সময় এর উত্তর দেবে।